আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তাসনিয়া বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান। অধ্যায় ৮। আজকের পাঠ নবদান বই, পর্ব ৫। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদেরকে দুঘরা নগদান বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দুইঘরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ১০৯ বের করো। ১০৯ পৃষ্ঠা বের করে তোমরা তোমাদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কেল, ক্যালকুলেটর সব কিছু সামনে নিয়ে ক্লাসটা লক্ষ্য করো, সাথে সাথে করার চেষ্টা করো। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। পৃষ্ঠা ১০৯, এখানে বলা হয়েছে চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে ২০১৭ সালে নভেম্বর মাসে লেনদেনসমূহ নিম্নরূপ। কিছু লেনদেন দেওয়া আছে, আমরা সেই লেনদেনের আলোকে দুঘরা নবদান বই প্রস্তুত করব। আমরা জেনেছি এর আগে ক্লাসে যে যা প্রাপ্তি যেগুলো সেগুলো নগদান বইয়ের ডেবিট দিকে বসবে, আর প্রদানগুলো হচ্ছে নগদান বইয়ের ক্রেডিট পাশে বসবে। আর আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য জাবেদা এবং খতিয়ানের আলোকে আমি নগদান বই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সহজ নিয়মে, যেভাবে তোমরা খুব সহজে অঙ্কটা নির্ভুলভাবে করতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে যে কৌশল শিখিয়ে দিচ্ছি সেই কৌশল প্রয়োগ করে যদি তোমরা অঙ্কটা করো তাহলে অঙ্কটা সহজেই নির্ভুলভাবে করতে পারবে। তাহলে দেখো, নভেম্বরের ২ তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান দেওয়া আছে। তাহলে আমাদের জাবেদাটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট দিকেও ২০০০ টাকা, ঠিক সমপরিমাণ ক্রেডিট দিকেও ২০০০ টাকা। আমি বলেছি আমরা নগদান বইয়ে কী করব, যে হিসাবটা করব। এখানে দুঘরা নগদান বইয়ে টাকার গড় দুইটি আছে, একটি নগদ এবং একটি ব্যাংক। আমরা এর আগে ক্লাসে নগদান বইয়ের একঘরা নগদান বই যখন করেছি তখন বলেছিলাম যে যেটা জাবেদা থাকবে, নগদান হিসাব থাকলে তার অপোজিট হিসাব নামে বসবে, কিন্তু নগদান হিসাব যদি ডেবিট দিকে থাকে তাহলে ডেবিট দিকে বসবে, নগদান হিসাব যদি ক্রেডিট দিকে থাকে তাহলে আমাদের নগদান বইও ক্রেডিট দিকে বসবে, কিন্তু বিপরীত হিসাব নামে। এখানে লক্ষ্য করো, আমরা এখানে যেহেতু টাকার গড় দুইটি, তাহলে দেখো এখানে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট দিকে লিখব। বিপরীত হিসাব নামে দেখো ক্রেডিট দিকে লিখেছি। বিপরীত হিসাব নামটা ছিল আমার ক্রয় হিসাব, এবং টাকা ব্যাংক হিসাব যেতে ছিল তাহলে আমরা ব্যাংকের ঘরে টাকা লিখব। যদি নগদান হিসাব লেখা থাকতো তাহলে আমরা টাকাটা লিখতাম নগদের ঘরে। আমি আবারও বলছি, অপোজিট হিসাব নামটা লিখব। তাহলে ক্রয় হিসাব লিখেছি, ব্যাংক হিসাব ক্রেডিট দিকে ছিল, আমরা ক্রেডিট দিকে লিখেছি, এবং টাকাটা কোথায় থাকবে, ব্যাংকের ঘরে। আর যদি নগদান হিসাব লেখা থাকতো তা টাকাটা বসতো কোথায়, নগদের ঘরে। ঠিক এভাবে আমরা প্রতিটি লেনদেন কি করব, অন্তর্ভুক্ত করব। তাহলে লক্ষ্য করো, নভেম্বরের ৪ তারিখ দেনাদার হতে চেক প্রাপ্তি ৬০০০ টাকা। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা এর গত ক্লাসে পাঠ ৪-এ আমরা আলোচনা করেছিলাম যে ব্যবসায়িক যে চেকগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে দাগ কাটা চেক। এই জন্য দেখো ব্যাংক হিসাব হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে ঠিক একই নিয়মে আমরা আমাদের দুঘরা নগদান বইয়ে আমরা লেনদেনটি অন্তর্ভুক্ত করব। এখানে ব্যাংক হিসাব ডেবিট, তার মানে দুঘরা নগদান বইয়ে ডেবিট দিকে আমরা লিখব। বিপরীত হিসাব নামটা দেওয়া আছে দেনাদার হিসাব, সেই বিপরীত হিসাব নামে টাকাটা বসবে কোথায়, ব্যাংকের ঘরে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে ডেবিট দিকে কি হলো, বিপরীত হিসাব নামে দেনাদার হিসাব নামে বসলো, আর টাকাটা কোথায় বসলো, ব্যাংকের ঘরে। নভেম্বরের ৬ তারিখ অফিসের জন্য আইপিএস ক্রয় ৫০০০ টাকা। আমরা অধ্যায় ৫-এ জেনেছি বিভিন্ন লেনদেনের হিসাবের নাম, কি নামে
হিসাবটি লিপিবদ্ধ হবে। এসি ক্রয়, এই ধরনের ক্রয় হলে তাহলে কি হবে, এগুলো কম্পিউটার ক্রয়, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব নামে আসবে। তাহলে দেখো, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় করতে গিয়ে আমার কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হলো, ক্রেডিট হলো। আর এই আইপিএস ক্রয় করাতে আমার অফিস সরঞ্জামের পরিমাণ কি হয়ে গেল, বেড়ে গেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই অফিস সরঞ্জাম হিসাব কি হলো, ডেবিট হলো। তাহলে নগদান হিসাব ক্রেডিট আমরা কের দিকে লিখব অফিস সরঞ্জাম হিসাব নামে। দেখো, আমরা কের দিকে লিখেছি অফিস সরঞ্জাম হিসাব নামে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট ছিল, তাহলে আমার টাকাটা কোথায় বসবে, নগদের ঘরে বসবে, 5,000 টাকা। নভেম্বরের 8 তারিখ, পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। আসবাবপত্র বিক্রয় করতে গিয়ে কি হলো, আমার কারবারে নগদ অর্থ চলে আসছে, তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদের হিসাব কি হলো, ডেবিট হলো। পুরাতন আসবাবপত্র বিক্রয় করতে গিয়ে আমার আসবাবপত্রের পরিমাণ কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য আসবাবপত্র হিসাব কি হলো, ক্রেডিট হলো। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তাহলে কি করব, নগদান হিসাব যেহেতু ডেবিট আছে, তাহলে আমরা 2 ঘরে নগদান বইয়ে ডেবিট দিকে লিখব। কি নামে, বিপরীত হিসাব নাম দেওয়া আছে যেটা আসবাবপত্র হিসাব, সেই হিসাব নামে। নগদান যেহেতু, এই জন্য নগদের ঘরে টাকা বসবে 9,000 টাকা। নভেম্বরের 12 তারিখ, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। তাহলে চেক পাওয়া গেছে, ব্যাংক হিসাব ডেবিট, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয়ের ফলে কারবারে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাব কি হলো, ক্রেডিট হলো। ব্যাংক হিসাব ডেবিট, তার মানে 2 ঘরে নগদান বইয়ে আমার ডেবিট দিকে এই লেনদেনটি অন্তর্ভুক্ত করব। বিপরীত হিসাব নাম দেখো দেওয়া আছে বিক্রয় হিসাব, সেই হিসাব নামে। আর টাকা বসবে কোথায়, ব্যাংকের ঘরে। নভেম্বরের 12 তারিখ, তাহলে বিক্রয় হিসাব, ব্যাংকের ঘরে টাকা হচ্ছে 7,000। নভেম্বরের 15 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন মানে মালিকের ব্যক্তিগত প্রয়োজন বোঝানো হয়েছে। মালিক যখন নিজের প্রয়োজনে কোনো কিছু কারবার থেকে উত্তোলন করবে, তখন কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, এর জন্য কি হয়েছে, উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে ব্যাংক থেকে উত্তোলন করায় আমার ব্যাংকের টাকার পরিমাণ কি হয়েছে, কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব কি হলো, ক্রেডিট হলো। ব্যাংক হিসাব ক্রেডিট হওয়াতে আমরা ক্রেডিট দিকে লিখলাম বিপরীত হিসাব নামে উত্তোলন হিসাব, এবং টাকাটা বসবে কোথায়, ব্যাংকের ঘরে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে, জাবেদায় যখন নগদান হিসাব হবে তখন নগদের ঘরে টাকা বসবে, জাবেদায় যখন ব্যাংক হিসাব হবে তখন ব্যাংকের ঘরে টাকা বসবে। নভেম্বরের 20 তারিখ, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এই লেনদেনের ফলে সামগ্রিকভাবে তোমরা লক্ষ্য করো, কারবারে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। খেয়াল করো, একদিকে ব্যাংকের টাকা কমেছে, অন্যদিকে কারবারে টাকা আসছে। সামগ্রিক অর্থে ব্যবসায়ে কোনো অর্থের পরিবর্তন হয়নি, একদিকে বেড়েছে, অন্যদিকে কমেছে। সামগ্রিকভাবে আমাদের অর্থের কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি। এটাকে বলা হচ্ছে বিপরীত দাখিলা, অর্থাৎ কন্ট্রা এন্ট্রি। দেখো, আমাদের জাবেদাটা কি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে আমরা নগদান বইয়ে কি করব, এখানে নগদান হিসাব ডেবিট আছে, আমার 2 ঘরা নগদান বইয়ে ক্রেডিট দিকে বসবে, ডেবিট দিকে নগদান হিসাব ডেবিট আছে, আমার 2 ঘরা নগদান বইয়ে লক্ষ্য করো
নগদান হিসাব ডেবিট, আমি ডেবিট দিকে লিখব নগদের টাকাটা, কিন্তু বিপরীত না হিসাব নামে আসবে কি ব্যাংক হিসাব। তাহলে আমি এতক্ষণ যে আমাদের নিয়মে অঙ্কটা করিয়েছি ঠিক একই নিয়মেই আমি আবার একটু তোমাদের জাবেদাটা দেখিয়ে দিচ্ছি। জাবেদাটা দেখলেই বুঝতে পারবে। লক্ষ্য করো, নগদান হিসাব ডেবিট, তার মানে ডেবিট দিকে কি বসবে? বিপরীত হিসাব নাম ব্যাংক হিসাব নামে বসবে। টাকাটা বসবে কোথায়? নগদের ঘরে। ঠিক একইভাবে ব্যাংক হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট দিকে বসবে বিপরীত হিসাব নাম নগদান হিসাব নামে। টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে। আমরা শুরুতে যে নিয়মে অঙ্কগুলো করছি ঠিক একই নিয়মেই হবে। বিপরীত হিসাব নামে এটা বসবে দেখে এই জন্য এটাকে কি বলা হচ্ছে? বিপরীত দাখিলা। দেখো, একদিকে ব্যাংকের টাকা কি হয়েছে? চলে গেছে, হ্রাস পেয়েছে, অন্যদিকে কি হয়েছে? কারবারে নগদ টাকা আসছে। এই হ্রাস বৃদ্ধির ফলে কি হলো? কারবারে কোনো অর্থের পরিবর্তন ঘটেনি। নভেম্বরের 23 তারিখ, মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3000 টাকা। নগদান হিসাব ডেবিট, দেনাদার মেহজাবিন হিসাব ক্রেডিট। কারণ মেহজাবিন কি? দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, কারবারে নগদ অর্থ আসছে, সম্পদের পরিমাণ বেড়ে গেছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব কি হলো? ডেবিট হলো। ঠিক একইভাবে দেনাদারের কাছ থেকে অর্থ পাওয়ার ফলে সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে অর্থাৎ দেনাদার হ্রাস পেয়েছে, এই জন্য কি হলো? ক্রেডিট হলো। ঠিক সমপরিমাণ টাকা। নগদান হিসাব ডেবিট ছিল, তাই ডেবিট দিকে বসবে মেহজাবিন, ব্র্যাকেটে আমি দেনাদার লিখে দিলাম হিসাব। তাহলে কত হলো? নগদান হিসাব লেখা ছিল দেখে আমাদের টাকাটা বসলো কোথায়? তাহলে নগদের ঘরে। নভেম্বরের 25 তারিখ, আনোয়ারকে নগদ পরিশোধ 3000 টাকা। পরিশোধ করেছি কাকে? তাহলে পাওনাদারকে। সাধারণত পাওনাদারের অর্থ কি করা হয়? পরিশোধ করা হয়। তাহলে দেখো, প্রদেয় আনোয়ার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদারের অর্থ পরিশোধ করতে গিয়ে আমার দায়ের পরিমাণ কমে গেছে, এই জন্য পাওনাদার হিসাব অর্থাৎ প্রদেয় হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। পাওনাদারের অর্থ পরিশোধ করতে গিয়ে আমার কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, সম্পদের পরিমাণ কমে গেছে অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হলো? ক্রেডিট হলো। ডেবিট এবং ক্রেডিট কি হলো? আমাদের টাকা সমপরিমাণ। জাবেদার যেহেতু নগদান হিসাব ক্রেডিট দিকে ছিল, ঠিক একইভাবে তাহলে আমার দুঘর নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে প্রদেয় আনোয়ার হিসাব নামে কত? 3000 টাকা। যেহেতু নগদান হিসাব ছিল এই জন্য নগদের ঘরে টাকাটা বসেছে। নভেম্বরের 28 তারিখ, ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা। প্রতিষ্ঠানের জন্য এটি আয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছি ব্যাংক সুদ কিংবা ব্যাংক চার্জ এগুলো আমরা নগদ অর্থ পাই না এবং নগদ অর্থ পরিশোধও করি না। এগুলো আমাদের যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক হিসাবে সুদটা ব্যাংক হিসাবে চলে যায়, আবার যখন চার্জ ধার্য করে সেটাও ব্যাংক হিসাব থেকেই কেটে নেয়। এই জন্য দেখো জাবেদাটা কি হয়েছে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ কারবারে আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব দেখো ডেবিট হয়েছে। কারবারে আয় হয়েছে, এই জন্য ব্যাংক সুদ হিসাব কি হলো? ক্রেডিট হলো। কারণ আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে দেখো ব্যাংক হিসাব ডেবিট আছে, তাহলে আমার দুগড়া নগদান বইয়ে ডেবিট দিকেই বসাবো। বিপরীত হিসাব নামে ব্যাংক সুদ হিসাব নামে আসবে এবং টাকাটা তাহলে নভেম্বর 28 তারিখ ব্যাংক সুদ হিসাব, টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে। যেহেতু ব্যাংক হিসাব আমরা জাবেদায় লিখেছি এবং ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। নভেম্বরের 30 তারিখ, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা। এটি খরচ, তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হলো। ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংকের মাধ্যমে অর্থটা কেটে নেওয়া হয়েছে, অর্থ পরিশোধ করা হয়েছে, এই জন্য ব্যাংক হিসাব কি হলো?
ক্রেডিট হলো। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, তার মানে আমার দুঘরা নগদান বইয়ে ক্রেডিট দিকেই বসবে। ব্যাংক চার্জ হিসাব নামে, এবং টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে, 200 টাকা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি লেনদেন আলাদা আলাদা করে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন দেখো আমরা সামগ্রিকভাবে যে আমরা এতক্ষণ যে অঙ্কটা করেছি সেটার পূর্ণরূপ দেখো। চৌধুরী অ্যান্ড সন্সের 2 ঘরা নগদান বই। আমি একেবারে শুরুতে আলোচনা করেছিলাম যে যখন কারবারে ব্যবসা শুরু করা হবে তখন আমরা নগদ মানে প্রথমে 1 তারিখে মূলধন হিসাব নামে আসবে, আর যখন ব্যালেন্স আসবে তখন বুঝতে হবে এটি পুরাতন ব্যবসা। গত বছরে যেটা ক্লোজিং ছিল, পরবর্তী মাসে কিংবা বছরে সেটা কি হিসাবে আসে? ওপেনিং হিসাবে, যেটাকে বলা হচ্ছে কি ব্যালেন্স বিডি। তার মানে আমরা ধরে নিচ্ছি অক্টোবরের 31 তারিখে এটা ব্যালেন্স সিডি হিসাবে ছিল, এখন নভেম্বরের 1 তারিখে এটা ব্যালেন্স বিডি হিসাবে আসছে। 5,000 টাকা নগদের ঘরে, 3,000 টাকা ব্যাংকের ঘরে। কারণ আমাদের প্রশ্নে বলা আছে নগদ উদ্বৃত্ত 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। এখানে ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত, এই জন্য আমরা ডেবিট দিকে বসালাম। যদি এরকম প্রশ্নে বলা থাকতো ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, তাহলে আমরা ক্রেডিট দিকে বসাতাম এবং সেটা কি হিসাবে হতো? ব্যাংক জমাতিরিক্ত হিসেবে গণ্য করা হতো। তাহলে আসো আমরা প্রত্যেকটি লেনদেন তাহলে দেখি। দেখো নভেম্বরের 4 তারিখ দেনাদার হিসাব ব্যাংকের ঘরে 6,000 টাকা। নভেম্বরের 8 তারিখ আশাপত্র হিসাব 9,000 টাকা নগদের ঘরে। নভেম্বরের 12 তারিখ বিক্রয় হিসাব 7,000 টাকা ব্যাংকের ঘরে। নভেম্বরের 20 তারিখে এই লেনদেনটা আমাদের কন্ট্রা এন্ট্রি হয়েছে, ব্যাংক হিসাব নগদের ঘরে 5,000 টাকা। নভেম্বরের 23 তারিখ মেহজাবিন হিসাব নগদের ঘরে 3,000 টাকা এবং নভেম্বরের 28 তারিখ ব্যাংক সুদ হিসাব ব্যাংকের ঘরে 300 টাকা। এই যে প্রধানের ঘরে কি হচ্ছে? নভেম্বরের 2 তারিখ ক্রয় হিসাব ব্যাংকের ঘরে 2,000 টাকা। নভেম্বরের 6 তারিখ অফিস সরঞ্জাম হিসাব নগদের ঘরে 5,000 টাকা। নভেম্বরের 15 তারিখ উত্তোলন হিসাব ব্যাংকের ঘরে 2,000 টাকা। নভেম্বরের 20 তারিখ নগদান হিসাব নভেম্বরের 20 তারিখ নগদান হিসাব কন্ট্রা এন্ট্রি হয়েছে ব্যাংকের ঘরে দেখো 5,000 টাকা। এখানে সি কিংবা ক যেটাই লিখতে পারো, আমরা যেহেতু পুরো অঙ্কটাই বাংলায় করছি এই জন্য আমি কি লিখেছি? ক দিয়ে লিখেছি। নভেম্বরের 25 তারিখ আনোয়ার হিসাব নগদের ঘরে 3,000 টাকা। নভেম্বরের 30 তারিখ ব্যাংক চার্জ হিসাব ব্যাংকের ঘরে 200 টাকা। আমরা প্রথমে কি করব? ডেবিট দিকে নগদ টাকাগুলো সব যোগ করব, করার পর কি হলো? 22,000 টাকা। 22,000 টাকা থেকে ক্রেডিট দিকে নগদ 5,000, 3,000 টাকা মাইনাস করার পর পেলাম কত? 14,000 টাকা। এটাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। আমরা 1 ঘরা নগদান বইয়ে জেনেছি নগদ উদ্বৃত্ত সবসময় কি হয়? ব্যালেন্স কি হয়? ব্যালেন্স সবসময় ডেবিট উদ্বৃত্ত হয়। এই জন্য আমরা নগদের টাকা সবসময় ডেবিট দিক থেকে যোগ করে তারপর ক্রেডিটগুলো মাইনাস করব। কিন্তু ব্যাংকের কলামে টাকাটা যেদিকে বেশি সেদিকটা আমরা আগে যোগ করব। আমরা একটু লক্ষ্য করব যে ডেবিট ক্রেডিটের টাকার পরিমাণটা কেমন। তাহলে দেখো এদিকে ডেবিট দিকে বেশি টাকা, এই জন্য আমরা ডেবিট দিকে আগে যোগ করব। 6,000, 3,000, 9,000 আর 7,000, 16,000, 300 যোগ করে হলো 16,300। তাহলে দেখো এদিকে ক্রেডিট দিকে কত? 2,000, 2,000, 4,000, 5,000, 9,000, 9,200। তার মানে ডেবিট দিকে টাকার পরিমাণ বেশি। তাহলে ডেবিট দিকে টাকা 16,300 থেকে আমি ক্রেডিট দিকে টাকাটা মাইনাস করার পর পেলাম কত? 7,100 উদ্বৃত্ত। এটাই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। আমরা 2 টান দিয়ে হিসাবটাকে কি করে দিব? বন্ধ করে দিব। করে পরবর্তী মাস কি? ডিসেম্বর মাসে 1 তারিখে ব্যালেন্স সিডিটা কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি হয়ে আসবে। নগদের ঘরে 14,000 টাকা আর ব্যাংকের ঘরে হচ্ছে 7,100 টাকা। তোমরা অঙ্ক করার সময় এই বিষয়টা ভুল করো। আমরা যখন পরীক্ষার সময় খাতা দেখি তখন এই উদ্বৃত্তটা তোমরা প্রায়ই ভুল করো। তাহলে আমি আবারও বলছি, আমরা মোট যোগফলটা থেকে মাইনাস করার পর যা থাকবে সেটাই উদ্বৃত্ত এবং সেটা হচ্ছে ক্লোজিং হিসাবে থাকবে এবং পরবর্তী মাসে সেটা ওপেনিং অর্থাৎ ব্যালেন্স বিডি হিসাবে আসবে। আমরা এতক্ষণ দুঘরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় সেটা জানলাম। তোমরা বাসায় নিজেরা করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে আমাদের যে পাঠ্য বইয়ের কাজটি আছে
10 পৃষ্ঠায় যে কাজটা তোমরা সেটা করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি এই কাজটি আলোচনা করে আমি নতুন অঙ্কে যাব। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করো নিয়মিত। প্রতিটি সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। যদি মনে করো যে ইসলাম শিক্ষা কিংবা গার্হস্থ্য বিজ্ঞান এগুলো একেবারেই সহজ বিষয়, এরকম করে ভাবলে চলবে না। প্রত্যেকটি বিষয়ে সমান গুরুত্ব দেওয়ার কারণ একটাই, যেহেতু তোমাদের গ্রেডিং সিস্টেম জিপিএ 5-এর ব্যাপার আছে। একটা বিষয় খারাপ হলে তখন প্রত্যেকটা মানে সামগ্রিকভাবে রেজাল্টের উপর কী পড়বে, প্রভাব পড়বে। এই জন্য আমি সবসময় বলি তোমাদেরকে সহজ বিষয়গুলো আগে সিলেবাস দেখে ভালো করে পড়ে গুছিয়ে রাখলে পরে যেগুলো কঠিন বিষয় সেগুলোতে তোমরা সময় বেশি দিতে পারবে, কিন্তু সহজ দেখে অবহেলা করা যাবে না। আমি আবারও বলছি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সমান গুরুত্ব দেবে। এখন যেহেতু বাসায় আছো, সুন্দর একটা রুটিন করে পড়াশোনা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই বাসায় ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।